হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা নিউজ পেপারে আসা কিছু গুরুত্বপূর্ণ সম্পাদকীয় এবং নিউজগুলো ডিসকাস করব। এটা আজকের অর্থাৎ 10-12-2024 আনন্দবাজার নিউজ পেপার। এখানে খুব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পাতাতে আমরা দেখতে পাচ্ছি, সমাজতন্ত্র মানেই রাষ্ট্রের হাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা নয়। এখানে সমাজতন্ত্র সম্পর্কে বলা হয়েছে এবং আমরা জানি কি সমাজতন্ত্রের ক্ষেত্রে রাষ্ট্রের হাতে কিন্তু সমস্ত ক্ষমতাটাই থাকে। তো এখানে সেটা না কেন বলা হয়েছে সেটা দেখব, এবং ব্যক্তিগত বনাম সর্বজনীন যে বিষয়টা সেটা নিয়ে এখানে অনেক কিছু বলা রয়েছে, সেটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে কি, গত মাসের গোড়ার দিকে এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের একটি 9 সদস্যের বেঞ্চ জানালো, অধিগ্রহণ করার ক্ষেত্রে রাষ্ট্র যে কোনো প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তিকে পাবলিক গুড বা সর্বজনীন সম্পদ হিসেবে গণ্য করতে পারে না। দেখুন, এখানে গণতন্ত্রের কিন্তু একটা বিষয় উঠে আসছে যে সরকার মনে করলো কোনো কিছু অধিগ্রহণ করে নেবে, কোনো ব্যক্তিগত প্রপার্টি অধিগ্রহণ করে নেবে, এটা সরকার মনে করলো, তাহলেই কি সে সেটা করতে পারে? সুপ্রিম কোর্টে এই 9 সদস্যের বেঞ্চ বলছে না, করতে পারে না। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের লেখা এই রায়টি 4.5 দশক পুরনো একটি রায়কে নাকচ করল, রাষ্ট্রের শক্তির ভারসাম্য পুনরায় স্থির করল এবং সংবিধান স্বীকৃত সোশ্যালিজম বা সমাজতন্ত্র বিষয়ে কিছু প্রশ্ন তুলল। তো এই রায়টাকে নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে। রায়টা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এরকম একটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে যে সরকার মনে করলেই যে কোনো লোকের সম্পত্তি সেটা অধিগ্রহণ করে নিতে পারে না। 9 বিচারপতির বেঞ্চের 7-2 সংখ্যাগরিষ্ঠ রায়টি সংবিধানের 39-এর খ ধারার অন্তর্গত সমাজের বাহ্যিক সম্পদ শব্দ প্রবন্ধটি ব্যাখ্যা করল আগের ব্যাখ্যার সবচেয়ে সংকীর্ণ অর্থে এবং শেষ পর্যন্ত জানালো যে শুধুমাত্র প্রয়োজন মেটাতে পারে বলেই ব্যক্তিগত সম্পত্তিকে সমাজের বাহ্যিক সম্পদ হিসেবে গণ্য করা চলে না। তো এটাই এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি সম্পত্তি সেটাকে বাহ্যিক সম্পত্তি হিসেবে গণ্য করা চলে না। অতীতে এই শব্দবন্ধটিকে যেভাবে বিস্তীর্ণ অর্থে ব্যাখ্যা করা হয়েছিল এবং যার ফলে স্থাবর বা অস্থাবর যে কোনো ব্যক্তিগত সম্পদই এই ধারার সর্বজনীন সম্পদ হিসেবে গণ্য হতো। তো এইখানে ওটাই বলা হচ্ছে যে আগে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যেখানে কোনো ব্যক্তির সম্পত্তি সেটা সর্বজনীন মানে সবার সম্পত্তি হতে পারে, সেই দৃষ্টিভঙ্গিতে সেটাকে দেখা হতো। কোনো সম্পদকে সত্যিই সমাজের সর্বজনীন সম্পদ হিসেবে গণ্য করা যাবে কি না তা প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিচার করে দেখার জন্য 4 ধাপে সেটি পরীক্ষার কথা প্রস্তাব করেন তিনি। তো এখানে ইন ডিটেইল অনেক বলা হয়েছে, আমরা এটাতে যাব না। আমরা এখানে মূল যে তত্ত্বটা সেটা কি বলা হয়েছে সেটা দেখব। তথ্যর থেকেও আমরা এখানে যে থটটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে সোশ্যালিজমের কিছু দুর্বলতা আছে, কিছু সীমাবদ্ধতা আছে, এবং এই যে রায়টা, ভারত এমনিতেই ব্যক্তি পূজার দেশ, কাজেই বিচারপতি চন্দ্রচূড় তার রায়ে কৃষ্ণয়ার ভট্টিকে নাকচ করার আইনের দুনিয়ায় অনেকেই সম্ভবত তার উপরে ক্ষুণ্ণ হয়েছেন। বিচারপতি চন্দ্রচূড় তার রায় আরও এক ধাপ অগ্রসর হয়েছেন, তিনি বিচারপতি কৃষ্ণ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আচ্ছা, এই সমস্ত নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। যেটুকু আমি বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা, তারপরের অংশটা আমি বলছি। এখানে দেখুন শেষে কি বলা হচ্ছে যে কোনো ব্যক্তির থেকে তার সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার আগে রাষ্ট্রকে উত্তর দিতে দায়বদ্ধ হতে হবে। কেন কোনো ব্যক্তির থেকে তার সম্পত্তিটা কেড়ে নেওয়া হবে? সরকার উত্তর দিতে বাধ্য করার সঙ্গে সমাজতান্ত্রিক আদর্শের কোনো বিরোধ নেই। বস্তুত এই দায়বদ্ধতা সেই উচ্চ আদালতের অপরিহার্য শর্ত। বাস্তবমুখী সমাজতন্ত্রের সাথে রাষ্ট্রের প্রশ্নাতীত ক্ষমতাকে এক করলে যেখানে পৌঁছাবে, সংবিধান তেমন সমাজতন্ত্রের আদর্শের কথা বলেনি। তো এইখানে কিন্তু স্পষ্ট করা আছে যে সমাজতন্ত্র মানে এই নয় যে কোনো একটা সম্পত্তি ব্যক্তি মালিকানা বলে কিছু থাকবে না, এটা হতে পারে না। এটা মূল কথা। আমরা সমাজতন্ত্র মানে কি জানি, যে সেখানে ব্যক্তি মালিকানা থাকে না, সেখানে রাষ্ট্রের মালিকানা থাকে, রাষ্ট্র সমস্তটাই ঠিক করে বলে দেয়। তো এখানে কিন্তু ব্যক্তি অধিকারকে আগে রাখা হচ্ছে। এই যে রাইটার কথা বলা হচ্ছে সেখানে ব্যক্তির অধিকারকে আগে রাখা হচ্ছে, বা এখানে ব্যক্তিগত সম্পত্তির কথা বলা হয়েছে। তাহলে ব্যক্তিগত সম্পত্তি
ব্যক্তিগত সম্পত্তি সেটা কিন্তু ব্যক্তিগত, সেটার ওপর রাষ্ট্র কিন্তু দখলদারি করতে পারে না যখন ইচ্ছা। সমাজতান্ত্রিক আদর্শ বলে সেটাকে কখনোই করতে পারে না। সুপ্রিম কোর্ট কখনো একটি নির্দিষ্ট দার্শনিক অবস্থানের পক্ষপাতী হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন বেঞ্চে সবার উপরে নিশ্চিত করেছে যে দার্শনিক অবস্থানে প্রশ্নে সুপ্রিম কোর্ট সর্বদাই বহুবাদী, অর্থাৎ কখনোই কোনো একটা ধারণাকে ধরে রাখেনি সুপ্রিম কোর্ট। যখন যেটা প্রযোজ্য মনে হয়েছে সেটাই কিন্তু করেছে। তো তার এটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা রাখতে গেলে এটা করতেই হতো, এটাই এখানে বলা হয়েছে। তো এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মূল থটটা আশা করছি বুঝতে পেরেছেন। এখানে বোঝার কিছু সমস্যা থাকলে বলতে পারেন যে মূল বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে, সমাজতন্ত্র মানেই রাষ্ট্রের হাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা কিন্তু দেয়া যায় না। এবং যেটা আমরা সবার উপরে রাখি যে মানুষের অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, আমরা জানি যে মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের যে ক্ষমতা এর মধ্যে চিরকালই একটা দ্বন্দ্ব চলে। রাষ্ট্র চায় সবসময়তেই কিন্তু সবার উপর প্রভুত্ব করতে, তো সেটা যাতে না হয় তার জন্যই তো মৌলিক অধিকারগুলো দেয়া। বা এখানে যদিও ব্যক্তির যে সম্পত্তি সেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, কিন্তু এখানে যে দৃষ্টিভঙ্গিতে বলা রয়েছে এবং যেটা রায় দেয়া হয়েছে, সম্প্রতি যে রায়টা দেয়া হয়েছে, সরকার মনে করলেই কিন্তু কোনো ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণ করে নিতে পারে না। যদি সেটা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতেও করা হয় তাহলেও সেটা ভুল। এটা এখানে বলতে চাওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা থট। এবং যেহেতু সুপ্রিম কোর্টের রায় এটা, সেজন্য এখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং রায়টা মনে রাখবেন, সরকার মনে করলেই কিন্তু কোনো ব্যক্তির কোনো সম্পত্তি সেটাকে পাবলিক প্রপার্টি ঘোষণা করে সেটা অধিগ্রহণ করে নিতে পারে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই তো? সেটা একটু বলুন। না স্যার, বুঝতে পেরেছি। এখানে বাংলাদেশ নিয়ে কিছু বলা রয়েছে। দেখুন এই সমস্যাগুলো মিসলিনিয়াস বেঞ্চের ক্ষেত্রে কিন্তু এইগুলো খুব প্রয়োজনীয়, এবং যে কোনো মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এই ধরুন WBCS-এর ক্ষেত্রে প্রিলিমসে প্রশ্ন এসেছিল পলিটি থেকে, রিসেন্ট কি রায় এসছে, কোনগুলো কি এসছে না এসছে, সেইগুলো থেকে প্রশ্ন এসেছিল। তো বাংলাদেশের সাথে এই বিষয়টা নিয়ে আমরা একটু ছোট করে এখানে আলোচনা করব। সুবিবেচনাই কৌশল। অশান্তি অব্যাহত বাংলাদেশে, তার পরিমাণ, ধরন ও বিস্তার নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, তবে স্পষ্টতই পরিস্থিতি এত অস্থির, বহু মানুষের পক্ষে এত অনিরাপদ যে সেদেশ থেকে ভারতে আশ্রয়প্রার্থীর ভিড় ক্রমাগত বাড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তে। 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের একের পর এক অভিযোগ উঠেছে। ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর পরিস্থিতি বদলায়নি, উত্তরোত্তর লাগাম ছাড়া হয়ে উঠেছে বিভিন্ন স্থানে। এটা আমরা জানি। এখানে কি বলা হয়েছে? দিল্লির বিপন্নতা অনুমেয়। গত আগস্ট থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। স্বাভাবিক যে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ চলে আসছে কিনা তার জন্য বিএসএফ কিন্তু নজরদারি বাড়িয়েছে। অনুপ্রবেশ আটকাতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি সাহায্য নেওয়া হচ্ছে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সীমান্তের গেটগুলিতে বসানো হয়েছে বায়োমেট্রিক লক, সঙ্গে বিভিন্ন স্থানে বসেছে অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। দিনের পাশাপাশি রাতেও চলেছে বাড়তি নজরদারি। তৎসত্ত্বেও সীমান্তের কাঁটাতারহীন এলাকাগুলি চিন্তায় রেখেছে সীমান্ত বাহিনীকে। আচ্ছা, আমি একটু বলি, এগুলো কিন্তু কেউ মিসলিনিয়াস দিচ্ছেন, মেন্স দিচ্ছেন, না দিচ্ছেন, তার সাথেও তার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরুন ক্লার্কশিপের ক্ষেত্রে মেন্সের অনেকেই ক্লার্কশিপ মেন্সে বসবেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। ঠিক আছে, অনেকেই বসতে পারবেন আপনাদের মধ্যে। তো তার জন্য আমি বলি, কিছু ভাষার চয়ন, কিছু শব্দ চয়ন, কিছু লেখার ধরন, বাংলার ক্ষেত্রে বলছি, এই যে নিউজ পেপারের এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা কিন্তু সেই রসদটা নেব, আমরা শুধু ইনফরমেশান নেব না, তার সাথে সাথে লেখার ধরন এখানে বুঝতে পারবেন পুরো ব্যাপারটাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে, বা এই যে প্যারাগুলো চেঞ্জ করা হচ্ছে, বা ভাষা কিভাবে একটা ঘটনাকে বলার জন্য কী ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে। আমরা যদি এগুলো বারবার পড়ি, দেখি লেখার ধরনটা, ধাঁচটা কেমন, তাহলে কিন্তু আমাদের লেখার যে ক্ষমতা, ডেসক্রিপটিভ রাইটিং, সেই ক্ষমতাটা কিন্তু আমাদের জন্মাবে। ইংলিশের ক্ষেত্রেও আমি সেটা করাবো। রিপোর্ট রাইটিং আপনাদের একটাই মাত্র ডেসক্রিপটিভ রাইটিং সেখানে থাকবে, রিপোর্ট রাইটিং। তো সেটা নিয়ে আমি কিন্তু
নিউজ পেপার রিপোর্ট বা সেই জায়গাগুলো কীভাবে আসছে সেটাও আমি ডিসকাস করে দেবো। এটা বাংলাটার করছি, তো শুধুমাত্র ইনফরমেশান নয়, এখানে কিন্তু লেখার ধরন ধারণগুলো, ধাঁচগুলো ফলো করবেন। তাহলে সীমান্তে এগুলো করা হচ্ছে। উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের 1936 কিলোমিটার মধ্যে 10% কাঁটাতার বিহীন। তাহলে উত্তরবঙ্গে এমন বাংলাদেশের সাথে বর্ডার আছে যেখানে কিন্তু কাঁটাতার নেই। একাধিক স্থানে নতুন করে কাঁটাতার স্থাপন, পুরনো বেড়া মজবুত করার কাজ কিন্তু চলছে। কূটনীতির উপর যে উদ্দেশ্যে দিল্লি, সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার বিষয়ে ঢাকার আর সক্রিয় ভূমিকা চাইছে কেন্দ্রীয় সরকার। দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক রেখে চাপ বাড়ানোর পক্ষে তারা। পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি নেতারা কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতাদের থেকে অনেক বেশি আক্রমণাত্মক, ইত্যাদি ইত্যাদি পলিটিক্যাল ব্যাপার নিয়ে বলা আছে, দরকার নেই। আশ্রয় সন্ধানী উদ্বাস্তুদের ভিড়ে দুষ্কৃতী বা জঙ্গি চলাচল বাড়তে পারে, এটা একটা আশঙ্কা। মানুষ আসতে পারে, কিন্তু তার সাথে জঙ্গি চলে আসতে পারে। সীমান্ত অঞ্চলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। এমনিতেই মণিপুরে জাতিদাঙ্গার সূত্রে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সতর্ক হতে হচ্ছে। এখন আবার নতুন চাপে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সীমান্তে বাড়তি জটিলতা অত্যন্ত অবাঞ্ছিত। সরকার ও দলের এই দ্বিধান্বিত পরিস্থিতি বিজেপিকে নিশ্চয়ই চিন্তা রাখছে। তো যাই হোক, এই বর্তমান পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আন্দোলন নিয়ে বলা হয়েছে, আন্দোলন কিভাবে এগোয় ইত্যাদি ইত্যাদি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমরা ইকোনমি পেজে চলে যাব। এখানে আন্তর্জাতিক এই যে নিউজগুলো রয়েছে তার মধ্যে দেখুন, রিজার্ভ ব্যাংকের মধ্যপন্থা অসন্তুষ্ট করেনি বাজারকে। তো রিজার্ভ ব্যাংক নিয়ে এখানে অনেক কিছু বলা রয়েছে যেটা আমাদের অর্থনীতির জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। কি দেখব আমরা? আর্থিক নীতি এখানে ছোট করে দেয়া রয়েছে, এখানে সেটা আমরা আগে দেখব। এবারও রেপো রেটকে 6.50% একই জায়গায় ধরে রাখলো আরবিআই। তাহলে আমরা জানি আরবিআই থেকে, আরবিআইয়ের যে মনিটারি পলিসি কমিটি আছে, যারা মনিটারি পলিসি ঠিক করে, তারা বাই মান্থলি, প্রতি 2 মাস অন্তর কিন্তু এই রেটগুলোকে কেমন রাখা হবে, একই রাখা হবে নাকি চেঞ্জ করা হবে, নাকি কী ধরনের কি ডিসিশন নেওয়া হবে, সেটা কিন্তু তারা প্রতি 2 মাস অন্তর বসে এবং ডিসিশনটা নেয়। এবং এখানে কি বলা হচ্ছে যে রেপো রেটকে তারা একই জায়গায় ধরে রাখলো এবং 50 বেসিস পয়েন্ট কমিয়ে নগদ জমার অনুপাত নামিয়ে আনলো 4%। নগদ জমার অনুপাত মানে কি? ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর যেটা, সেটাকে 50 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। তো সিআরআর কমানোর অর্থ কি বলুন তো? কখন সিআরআর কমিয়ে দেয় রিজার্ভ ব্যাংক? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি এখানে বলা হচ্ছে কি, নগদ জমানো ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, সেটা 50 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা জানি সিআরআর কখন কমানো হয়, কখন বাড়ানো হয়, কি পরিস্থিতিতে সিআরআর কমানো হয় বলুন তো, বা কমানোর ফলে কি এফেক্ট হতে পারে বাজারে? পরের লাইনে লেখা আছে, এটা টাকার পরিমাণ তাহলে ব্যাংকগুলোর কাছে নিশ্চয়ই কম আছে। না কম আছে বেশি আছে সেটার থেকেও এর এফেক্টটা কী পড়বে সেটা আমি বলতে চাইছি। কেন করলো সেটা বলছি না, দেখুন এফেক্টটা কী পড়বে। নগদ জমার অনুপাত কমায় ব্যাংকিং ব্যবস্থায় এত কোটি টাকা যোগান বাড়বে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সিআরআর যদি কমানো হয় তাহলে ব্যাংকগুলো কী করবে? তাদের হাতে কিছু অতিরিক্ত টাকা থাকবে, যেটা যেটা কী করবে, যেটা বাজারে গিয়ে মুদ্রাস্ফীতি কিছুটা বাড়াবে। তারা অতিরিক্ত লোন দিতে পারবে। ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত টাকা থাকলে তারা অতিরিক্ত লোন দিতে পারবে, এটাই গুরুত্বপূর্ণ। এবং অতিরিক্ত লোন দেওয়া মানে কি, সেটা বাজারে আসবে সেই টাকাটা, এবং বাজারে আসলে বাজারে যেটা মুদ্রাস্ফীতি, দাম বাড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু থাকার সম্ভাবনা থাকবে। 50 বেসিস পয়েন্ট কমানো মানে যথেষ্ট কমানো হয়েছে সিআরআরটাকে, ঠিক আছে। এবং কোথায় নামে আনা হয়েছে? 4%। এগুলো কিন্তু কোয়েশ্চেন হয়, যে যদিও 2 মাস অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে, সাথে সাথে একটু খেয়াল রাখতে হবে যে বাজারে কি পরিস্থিতি, আমরা এখান থেকে বুঝতে পারবো।
আচ্ছা, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 7.2 থেকে কমিয়ে 6.6 করেছে শীর্ষ ব্যাংক। আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ডাইরেক্ট কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। কি বলা হচ্ছে? জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সেটা কমানো হয়েছে। কে কমিয়েছে? রিজার্ভ ব্যাংক। তো রিজার্ভ ব্যাংক কত আমাদের জিডিপি আসতে পারে, যে প্রেডিকশান, রিজার্ভ ব্যাংকের প্রেডিকশান কিন্তু জিজ্ঞাসা করা হয়, তো সেটা কমিয়ে দেওয়া হয়েছে। কত করেছে? 6.6 করা হয়েছে। আমাদের যে জিডিপি গ্রোথ রেট যেটা থাকবে সেটাকে কিন্তু কমিয়ে দিয়েছে। কেন কমিয়েছে? তাহলে বুঝতে পারছেন, আমাদের যতটা ভালো অর্থনীতি পারফর্ম করবে মনে করা হয়েছিল, ততটা ভালো পারফর্ম করতে পারছে না। আবার দেখুন কি বলা আছে, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির পূর্বাভাস 4.5 থেকে বাড়িয়ে করেছে 4.8%। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি কিন্তু হবে, এবং সেটা কত হবে? 4.8%। তো আমি কিছুদিন আগেই এটা নিয়ে আবারও আলোচনা করেছিলাম যে মূল্যবৃদ্ধি কতটা হবে সেটা কিন্তু বেঁধে দেয়া আছে, সেটা কিন্তু একটা চুক্তি আছে। রিজার্ভ ব্যাংকের সাথে ভারত সরকারের একটা চুক্তি আছে যে এত শতাংশের মধ্যে মূল্যবৃদ্ধিকে কিন্তু বাঁধতে হবে। সেটা কত বলুন তো? সেই শতাংশটা, সেই পার্সেন্টেজটা কত? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মূল্যবৃদ্ধি +-4%, মানে যেখান থেকে 2% এদিক ওদিক হতে পারে, মানে 4-2, 4+2, অর্থাৎ ম্যাক্সিমাম 6%, মিনিমাম 2%। এই 2 থেকে 6%-এর মধ্যে ইনফ্লেশন রেট বা মূল্য বৃদ্ধির শতাংশটাকে বেঁধে রাখতে হবে, এই পার্সেন্টেজটার মধ্যে বেঁধে রাখতে হবে। ঠিক আছে? এটা কিন্তু চুক্তি আছে। এর বাইরে যদি মূল্যবৃদ্ধি হয় তাহলে রিজার্ভ ব্যাংকে সরকারের কাছে জবাবদিহি করতে হয় যে কেন তারা মূল্যবৃদ্ধিটাকে এই শতাংশের মধ্যে বাঁধতে পারলো না। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে এখানে কত বলা হচ্ছে? 4.8% কিন্তু খুচরো বাজারে মূল্যবৃদ্ধি থাকবে। খুচরো বাজার মানে আমাদের যে দুটো আলাদা আলাদা ইন্ডেক্স রয়েছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, খুচরো বাজারে সাধারণ মানুষ যেটা যেখানে কিনছে সেইখানে কিন্তু দ্রব্যের দামটা বাড়বে, এটা মনে করা হচ্ছে। এবার দেখুন লগ্নিকারীরা কি বলছে। ভারতীয় শেয়ার বাজারে লগ্নির ঝুলি নিয়ে ফিরতে শুরু করেছে বিদেশি বিনিয়োগকারী সংস্থা। এখন ডোনাল্ড ট্রাম্প জেতার পরে এরা কিন্তু আবার অনেক টাকা বের করে নিয়ে ভারতীয় যে বাজার সেখান থেকে বের করে নিয়েছিল, বা আমাদের শেয়ার বাজারে একটা পতন দেখা গিয়েছিল, সেটা আবার ফিরতে শুরু করেছে কিছুটা, এটা বলা হয়েছে। গত সপ্তাহে সেন্সেক্স 1905 পয়েন্ট বেড়েছে। নভেম্বরে জিএসটি সংগ্রহ বেড়েছে 8.5%। তাহলে এগুলো কিছু পজিটিভ দিক আছে। জিএসটি সংগ্রহ বেড়েছে, সেন্সেক্স বেড়েছে। কয়েক মাসের মধ্যে কৃষি ফলন বাড়বে মনে করা হচ্ছে, খাদ্যপণ্যের দাম কিছুটা কমতে পারে। তাহলে কৃষির ফলন বাড়লে কি হবে? খাদ্যপণ্যের দাম কিছুটা কমতে পারে। এখন দেখুন, এর আগে একটা বিষয় আলোচনা করা হয়েছিল যে 2024-এ যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হবে, যথেষ্ট বৃষ্টিপাত হবে, এটা কিন্তু পূর্বাভাস ছিল আইএমডির। ঠিক আছে, দেখবেন 25-এও কিন্তু আইএমডি পূর্বাভাস দেবে বৃষ্টিপাত কতটা হবে, কম হবে না বেশি হবে। এবছর সারপ্লাস বৃষ্টি কিন্তু হওয়ার কথা ছিল এবং সেটা হয়েছে। তো তার ফলে কি হয়েছে? কৃষিজ উৎপাদন কিন্তু সেটা বাড়বে এরকম ঠিক ছিল, যে হ্যাঁ কৃষিজ উৎপাদন কিন্তু ঠিকঠাক থাকবে বা একটা পজিটিভ দিকে থাকবে। এবং এই যে শেয়ার বাজারে লগ্নি, তার সাথে কিন্তু এর কানেকশান আছে। যখনই দেখা যাবে এরকম পজিটিভ দিক আসতে চলেছে, তখনই কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণ এখানে বাড়বে, বাজারে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়বে, কারণ অর্থনীতি চাঙ্গা হবে, আরও বেশি ভালো হবে। তো এখানেও সেটাই বলা হচ্ছে যে কৃষিজ পণ্য তার ফলন আগামী সময়েতেও কয়েক মাসের মধ্যে সেটা বাড়বে, বাড়ার দিকেই থাকবে, এবং তার ফলে কি হবে? খাদ্যপণ্য, খাদ্যের দাম কিন্তু কমবে।
খুচরো বাজারে মূল্য বৃদ্ধি হবে, এটা আরবিআই বলছে, কিন্তু এখানে কি বলা হচ্ছে, অন্য দাম বাড়লে জিনিসেরও খাদ্যের দাম কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আবার জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে অর্থনীতির ঝিমুনি ভাব কমবে বলে আশা করা হচ্ছে, এবং আগামী অর্থবর্ষ 2025-26 বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাহলে ওভারঅল এই যে লগ্নিকারীদের জিনিসটা আমরা কেন দেখি, আমাদের শেয়ার মার্কেটে বিদেশি এবং দেশি মানুষ তারা ইনভেস্ট কেন করছে, আমরা কেন এটা আলোচনা করি, বা এটা দেখে আমরা অর্থনীতির কি হালচাল বুঝতে পারি। যখনই আমরা দেখি যে আমাদের সেন্সেক্স বাড়ছে বা আরও যে সমস্ত শেয়ার মার্কেটের ইন্ডেক্স রয়েছে সেগুলো বাড়ছে, মানে কি সেখানে সাধারণ মানুষ তাদের টাকাটা ঢালছে। কেন ঢালছে? কারণ তারা আশা করছে, তারা দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে আমাদের অর্থনীতিটা ভালো দিকে চালিত হবে। তারা যদি এখান থেকে ভালো রিটার্ন পায়, আমাদের অর্থনীতি ভালো থাকলে তবে তো তারা ভালো রিটার্ন পাবে, শেয়ার মার্কেট তবে তো ভালো চলবে, তার টাকাটা সে ভালো রিটার্ন পাবে, সেই জন্যই তো সে এখানে ইনভেস্ট করছে। তার মানে কি, সে আশা করছে আমাদের ভবিষ্যতে আমাদের অর্থনীতি আরও ভালো হবে, আরও ভালো পারফর্ম করবে সমস্ত দিকে, শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, সমস্ত দিকে আমাদের ডেভেলপমেন্টটা কিন্তু হবে। এটা তারা প্রেডিক্ট করে। কি দেখে প্রেডিক্ট করে? অনেক কিছু দেখে প্রেডিক্ট করে। এই যে কিছু সরকারি নীতি দেখে, ভবিষ্যতে এই হতে পারে, বিদেশের সাথে আমাদের সম্পর্ক কেমন আছে, আমাদের এখানে নানা রকম ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, কলকারখানা তৈরি হচ্ছে কিনা, এরকম অনেক কিছু ফ্যাক্টর তারা দেখে, তারপরে তারা তাদের টাকাটা কিন্তু এখানে ঢালে। তো গত 2-1 বছরে আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ কিন্তু সেন্সেক্স বেড়েছে, এবং রিসেন্ট একদম কারেন্ট ইয়ারে এটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো সেটার একটাই কারণ যে ভবিষ্যতে কিন্তু আমাদের অর্থনীতি আরও ভালো হবে। এখন দেখুন, এগুলো কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয়, এবং এগুলো লেখার সময়তেও আমাদের কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং যখন আসবে বা অর্থনীতি নিয়ে যদি কিছু লিখতে দেওয়া হয় তখন কিন্তু এইগুলো আসবে। এর মানেই কি সাধারণ মানুষের ওয়েলফেয়ার হচ্ছে? আমরা দেখছি আমাদের জিডিপি বাড়বে বলা হচ্ছে, বা ইনভেস্টমেন্ট ভালো আসছে, আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে ভালো কিছু হবে, কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের প্রতিটা প্রান্তিক মানুষের কাছে তার সুফল পৌঁছে যাবে। তার সুফল, অর্থনীতি ভালো পারফর্ম করার সুফল সকলের কাছে পৌঁছে দেওয়ার যে কৌশল, সেটা কিন্তু সরকারি নীতি তার উপর নির্ভর করে। সরকারি নীতি যদি ঠিক না হয় তাহলে কিন্তু আয় বৈষম্য বাড়বে, ডিসক্রিমিনেশন বাড়বে, কিছু মানুষের আয় অনেক বেড়ে যাবে। এখানে সেটা স্পষ্ট যে বাজার চাঙ্গা হচ্ছে মানে কিছু মানুষের আয় কিন্তু খুব বাড়ছে, তার মানে কি সেই তার সুফলটা প্রত্যেকে পাচ্ছে, নিচু তলের মানুষ পর্যন্ত? সেটা কিন্তু নয়। তো এই পুরো ওভারঅল আমাদের বিষয়টা বুঝতে হবে, এবং এখান থেকে যে ফ্যাকচুয়াল ইনফরমেশানগুলো যে বললাম, সিআরআর এরকম জায়গাতে রয়েছে, বা আরবিআই জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কতটা রাখছে, অ্যাট প্রেজেন্ট কতটা রাখছে, কি হচ্ছে, এইগুলো আমাদের কিন্তু ওভারঅল বুঝতে হবে, এবং এখান থেকে অর্থনীতির এই যে বিষয়গুলো কারেন্ট বিষয়ের সাথে কানেক্ট করে আমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, নতুন আইপিও মানে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিংটা কি? এখানে জাস্ট আমরা নিউজটা দেখে নেব, তারপর বলছি। পরের সপ্তাহে বাজারে প্রথমবার শেয়ার ছাড়বে 5টি বড়, 6টি ছোট মাঝারি সংস্থা। সব মিলিয়ে তারা তুলতে পারে 8,500 কোটি টাকা। সংস্থাগুলির মধ্যে রয়েছে বিশাল মেগামার্ট ইত্যাদি ইত্যাদি। এখনও পর্যন্ত 2024 সালে 78টি সংস্থা আইপিও এনেছে, তুলেছে প্রায় 1.41 লক্ষ কোটি টাকা। এখন ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, যখন কোনো সংস্থা তাদের কোম্পানির শেয়ার মার্কেটে প্রথমবারের জন্য নিয়ে আসে বা সর্বসাধারণের জন্য খুলে দেয় যে আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন, প্রথমবারের জন্য। তার আগে তারা শেয়ার মার্কেটে এটা নিয়ে আসেনি, প্রথমবারের জন্য নিয়ে এসেছে। এই জন্যে এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনিশিয়াল, প্রাথমিক।
ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই অফারটা তারা নিয়ে আসছে, প্রথমবারের জন্য নিয়ে আসছে যে আপনারা ইনভেস্ট করুন আমাদের কোম্পানির শেয়ারে। এটাকে বলা হচ্ছে আইপিও। ঠিক আছে, তো এবার ধরুন এই এতগুলো সংস্থা, 78টা সংস্থা বলা হচ্ছে 2024-এ এখনও পর্যন্ত তাদের আইপিওটা এনেছে। এগুলো কিন্তু আবারও এই সেই একটা জায়গাতে আসছে যে এগুলো কিন্তু একটা ভালো দিক, কারণ কোম্পানিতে ইনভেস্ট করা মানে কোম্পানির আর্থিক সমৃদ্ধি বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়ছে, তাহলে তারা কোম্পানিটাকে এক্সপ্যান্ড করার সুযোগ পাবে, তাদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবে, আর যারা ইনভেস্ট করছেন তারা সেখান থেকে রিটার্ন পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, ভালো সম্ভাবনা থাকছে রিটার্ন পাওয়ার। তাহলে এখানেও কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির একটা চাঙ্গা হওয়ার দিক এগুলো থেকে কিন্তু উঠে আসে। যত বেশি এরকম হবে তত বেশি কিন্তু অর্থনৈতিক বৃদ্ধি হবে, অর্থনীতিটাকে বাড়ানো যায়, এটাই মূল উদ্দেশ্য যে আমাদের অর্থনীতি যেন বাড়ে। এবার অর্থনীতি কী করে বাড়ে? অর্থনীতি বাড়ার মূল শর্তই হচ্ছে কাজকর্মের পরিমাণটাকে বাড়ানো। যত বেশি কাজকর্মের পরিমাণ বাড়বে, প্রোডাকশন যত বেশি হবে, তত বেশি কিন্তু অর্থনীতি বাড়বে। তাহলে সেই এক্সপ্যান্ড করার সুযোগটা কিন্তু এই নানান মাধ্যমে আসছে, যে প্রোডাকশান বাড়ার সুযোগ। এবার প্রোডাকশান মানে সেটা দ্রব্যের প্রোডাকশান হতে পারে, গুডস প্রোডাকশান হতে পারে, বা সার্ভিসের প্রোডাকশানও হতে পারে। এই দুটো জায়গাতে যদি বাড় বৃদ্ধি হয় তাহলে অর্থনীতি বাড়বে, তাহলে মানুষের সমৃদ্ধি আসবে, তাহলে দেশের সমৃদ্ধি আসবে। তো এই বেসিক জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা অর্থনীতিটা বুঝতে পারবো। আমাদের বেসিক জায়গা থেকে ভাবতে হবে যে অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে উন্নত করা, দেশের সমৃদ্ধি আনা, ঠিক আছে, দেশের সমৃদ্ধি আনা, এবং প্রত্যেকটা মানুষের কাছে যেটা যাতে পৌঁছে যায় সেটা যদিও সেকেন্ডারি একটা বিষয় হিসেবে দেখা হয়, মানে অবশ্যই এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন বা কিভাবে ওয়েলফেয়ার হবে, সেটাও ওয়েলফেয়ার ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ওয়েলফেয়ার ইকোনমি, যেটা অমর্ত্য সেন যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা এই জন্যই পেয়েছিলেন, বা আরও অনেকে পেয়েছেন ওয়েলফেয়ার ইকোনমির জন্য। সেটা আর একটা পার্ট, সেটার একটা দিক, কিন্তু প্রাথমিক যে দিক সেটা হচ্ছে দেশকে সুদৃঢ় করা, তার অর্থনীতিটাকে সুদৃঢ় করা, এবং সেটা করতে গিয়ে এক্সপ্যান্ড করতে হয়, অর্থনীতিকে বাড়াতে হয়, কাজকর্মের পরিমাণ বাড়াতে হয়, এবং সেই বাড়াতে গিয়ে কিন্তু এরকম কিছু নীতি, এরকম কিছু সিস্টেম সেগুলোকে নিয়ে আসা হয়। তো এইভাবে ওভারঅল এই বিষয়গুলো কিন্তু চলতে থাকে। একটু আমরা খেয়াল করলে এই জায়গাতে একেবারে বর্তমান সময়ের অর্থনীতির কি পরিস্থিতি চলছে সেটা বুঝতে পারব। বস্ত্রশিল্পে 6 কোটি কর্মসংস্থানের লক্ষ্য। দেখুন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরা জানি যে কোন শিল্পে, যদি বলা হয় কোন শিল্পে সবথেকে বেশি মানুষ নিয়োজিত আছেন, কোন শিল্পে, সেটা কি উত্তর হবে? বস্ত্রবয়ন শিল্প, কারণ এটা একটা ফুটলুস ইন্ডাস্ট্রি। সারা দেশে বস্ত্রবয়ন শিল্পের কারখানা রয়েছে, কারণ এটা ফুটলুস ইন্ডাস্ট্রি, সব জায়গাতে হতে পারে। ভারতবর্ষে বস্ত্রবয়ন শিল্প কিন্তু যথেষ্ট স্ট্রং, যথেষ্ট ভালো। জলবায়ুগত দিক রয়েছে, কিছু উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম ভারতে বা আমাদের যেটা কৃষ্ণ মৃত্তিকা, সেই জায়গাতে উৎপাদনের যথেষ্ট ভালো উৎপাদন হয় সেখানে। তো এই সমস্ত কারণে এটা একটা দিক, এবং সেখানে আরও বেশি কর্মসংস্থানে লক্ষ্য করা হয়েছিল। এখানে দেখুন সেই ভাষাতেই লেখা আছে, দেশের বস্ত্রশিল্পকে আরও সম্প্রসারিত করতে উদ্যোগী হয়েছে বস্ত্র মন্ত্রক। তাহলে এটা একটা মন্ত্রক থেকে নেওয়া হচ্ছে, সরকারি ডিসিশন এখানে নেওয়া হচ্ছে। দিল্লি এবং গ্রেটার নয়ডায় ভারত টেক্সট 2024 নামে একটি মেলার আয়োজন করেছে। তারা মেলার আয়োজন করেছে। তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়। ভারত টেক্সট 24, টেক্সট মানে টেক্সটাইল, ভারত টেক্সটাইল 24, এটা কোথায় হচ্ছে অনুষ্ঠিত? দিল্লি এবং গ্রেটার নয়ডাতে। তো এখানে আরও
ইনফরমেশান দেওয়া আছে এই এত হাজার কোটি এইগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু জাস্ট এটা মনে রাখবেন যে বস্ত্রশিল্পকে আর এক্সপ্যান্ড করা হচ্ছে এবং তার জন্য একটা এরকম মেলার আয়োজন করা হয়েছে। দেখুন এখানে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে, 1 বছরে ঘুষ দিয়েছে 66% সংস্থা সমীক্ষা। এখন ঘুষ, ব্রাইবেরি এগুলো নিয়ে দেখুন ডেসক্রিপটিভ রাইটিং করতে দেওয়া হয়, মানে বাংলা ইংরেজির যে লেখা সেখানে কিন্তু এটা নিয়ে, এটা একটা টপিক, এটা গুরুত্বপূর্ণ টপিক। কিছু কিছু যেমন আপনারা জানেন বিজ্ঞান ভিত্তিক কিছু টপিক থাকে, কিছু থাকে জেন্ডার বায়াস ভিত্তিক, কিছু থাকে এরকম ধরনের সামাজিক সোশ্যাল বিভিন্ন বিষয় নিয়ে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক একটা পার্ট, এক একটা পোর্শন, এরকম টাইপের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হবে। তাহলে এখানে আমরা একটু দেখে নেব। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা ঘুষ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হচ্ছে দেশ, তার মধ্যে সাম্প্রতিক এক সমীক্ষার দাবি ব্যবসা চালাতে ভারতে অর্ধেকেরও বেশি সংস্থাকে ঘুষ দিতে হয় সরকারকে। ব্যবসা চালাতে অর্ধেকের বেশি সংস্থাকে ঘুষ দিতে হয় সরকারকে, অন্তত 1 বছরের পরিসংখ্যানে তার প্রমাণ স্পষ্ট। সমীক্ষা দেখা গেছে 12 মাসে ঘুষ দিয়েছে 66% সংস্থা, এর মধ্যে 46% দ্রুত কাজ করাতে নিজে থেকে টাকা দিয়েছে, আর বাকি 54% বাধ্য হয়েছে ঘুষ দিতে। তাহলে বুঝতে পারছেন সরকারকে, ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকারকে 66% সংস্থা তারা ঘুষ দিয়েছে। এই ইনফরমেশানটা একটু মনে রাখবেন। এখানে আরও ডিটেলস যেটা বলা রয়েছে, কারা সমীক্ষা চালিয়েছে? লোকাল সার্কেল এই সংস্থা এই সমীক্ষাটা চালিয়েছে। এটা একটু মনে রাখবেন যে কারা, কারণ আমরা তো যে কোনো ইনফরমেশান হুট করে দিয়ে দিতে পারি না, সোর্সটা কোথায়, কে সমীক্ষাটা করলো সেইটা কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিতে হয়। তো এখানে সেটা বলা রয়েছে, লোকাল সার্কেল সংস্থা তারা এই সমীক্ষাটা করেছে। এই যে ব্যাপারটা, বহু সংস্থা বিশ্বাস করে নীতি এবং কাজের ক্ষেত্রে কিছুটা আপোষ করলে নিয়ন্ত্রকের নজরে পড়তে হয় না বা জরিমানা দিতে হয় না। তো তারা আগে থেকে এটা কেন দিচ্ছে, ঘুষ কেন দিচ্ছে? যে তাদেরকে নিয়ন্ত্রকের নজরে পড়তে হচ্ছে না। অনেক সময় আমরা দেখি কি, ধরুন পরিবেশ কিছুটা ক্ষতি হবে, কোনো একটা শিল্প সংস্থা তারা যদি কারখানা তৈরি করে তাহলে পরিবেশের কিছুটা ক্ষতি হবে। তো তারা কি করলো, তারা সরকারি সংস্থাকে ঘুষ দিয়ে দিল, বললো ঠিক আছে ছেড়ে দাও, করুক। তো এই ধরনের যে ব্যাপারগুলো বা নিয়ম নীতিকে এড়িয়ে যাওয়ার জন্য, নিয়মের ফাঁসে যাতে না পড়ে তার জন্য কিন্তু তারা এই সমস্ত কাজকর্ম করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। জাস্ট এখান থেকে এইটুকু তথ্য সংগ্রহ করে রাখবেন যে এই বছরের মধ্যে সমীক্ষা করা হয়েছে, লোকাল সার্কেল তারা সমীক্ষাটা করেছে এবং সেখানে এটা দেখা যাচ্ছে, এটা উঠে আসছে। এটা একটা দিক। তো এইগুলো একটু কম বেশি দেখতে পারেন। সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে বলা হয়েছে, যদিও আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যদিও মিসলেনিয়াসে একটা আমরা যদি দেখি, আমরা দেখব যে ইস্যুগুলো থেকে প্রশ্ন হয় সেখানে দেশীয় এবং আন্তর্জাতিক দুটো ইস্যুতেই প্রশ্ন হয়, কিন্তু এই জায়গাটাতে আজকে অন্তত সেই খুব ইম্পর্ট্যান্ট নিউজ আসেনি। কিন্তু ধরুন যারা মিসলেনিয়াস খুব সিরিয়াসলি দেবেন, যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের বর্তমান পরিস্থিতি, সেটা মানে কারেন্ট যে ইস্যুগুলো চলছে, বা ধরুন G20 সামিট, বা ধরুন কোনো এনভায়রনমেন্টাল সামিট, এইগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হচ্ছে এবং হবে। ইভেন অলিম্পিক থেকে প্রশ্ন হতে পারে, বিগত 1 বছরের যেসব কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। হট টপিক যেগুলো, সেগুলো থেকে প্রশ্ন হবে। তো সেগুলো কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা নিউজ রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ। বিমা বিল এখনই নয়, বিমায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ঊর্ধ্বসীমা বাড়িয়ে 100% করার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রক। তাহলে বুঝতে পারছেন, বিমা ক্ষেত্রে, ইন্স্যুরেন্স সেক্টরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 100% এটা করার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রক। আচ্ছা, এর মানে কি বলুন তো?
বিমা সেক্টরে এফডিআই 100% করা হবে, তার মানে কি বা তার কি ফলাফল হতে পারে এর একটু বলুন। মানে ফরেন ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টটা পুরো 100% দিয়ে দেওয়া হচ্ছে এখানে সরকারের এর বদলে। হ্যাঁ, মানে আমি বলছি এর ফলাফল কি হতে পারে, কেন এটা নিয়ে আমরা এত চর্চা করছি, নিউজে কেন আসছে ব্যাপারটা। দেখুন, বিমা ক্ষেত্র তার মানে কি, সেটা যে কোনো ধরনের বিমা হতে পারে, গাড়ি বাড়ির ক্ষেত্রে হতে পারে, জীবন বিমা হতে পারে, সমস্ত যত ধরনের বিমা হয়, অনেক কিছুর ওপর বিমা হয় আপনারা জানেন, ইন্স্যুরেন্স হয়। তো বিদেশি বিনিয়োগ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ বিদেশিরাই কিন্তু ধরুন একটা সংস্থা তৈরি হয়েছে বা সংস্থাটা আছে, বলা হলো যে সেই সংস্থায় কোনো বিদেশি কোম্পানি হোক বা ব্যক্তি, তারা যদি 100% বিদেশি মালিকানা থাকে, তার মানে কি, ধরুন আপনি ইন্স্যুরেন্স করেছেন একটা সংস্থায়, যে সংস্থাটার 100% মালিকানা আছে বিদেশিদের হাতে, তাদের সেখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। যদিও ইনভেস্টমেন্ট করতে গেলে তাদের অনেক নিয়মকানুন মানতে হয়, অনেক শর্ত পালন করতে হয়, তবে তারা করতে পারে, কিন্তু এখানে একটাই প্রশ্ন চিহ্ন থেকে যায় যে বিদেশিরা তাহলে তো তারা টাকা যদি বের করে নিয়ে চলে যায়, তাহলে সংস্থাটার কি হবে। এখানে তো লগ্নির ব্যাপার আসছে। তো যখনই লগ্নির ব্যাপার আসে, যখন দেখবে তারা এটা তাদের প্রফিটেবল হচ্ছে না, তখন কিন্তু তারা সেই টাকাটা বের করে নিতে পারে, তুলে নিতে পারে, ডিসইনভেস্টমেন্ট করে দিতে পারে, অন্য সংস্থার হাতে তুলে দিতে পারে। তারাই শেয়ারে নিয়েছে মানে সেটা তো তারা অন্য সংস্থার হাতে বিক্রি করে দিতে পারে শেয়ারটা পরবর্তীকালে, সেটার তো গ্যারেন্টি থাকবে না। তো এই প্রশ্ন চিহ্ন, এটা এখানে কি বলা হচ্ছে আমরা দেখব। সেজন্য শীতকালীন অধিবেশনে বিমা আইন সংশোধনী বিল পেশের ইঙ্গিত ছিল, যদিও চলতি অধিবেশনে তা হবে না বলে জানাচ্ছে সরকারি সূত্র। তাদের মতে 10ই ডিসেম্বর পর্যন্ত সব পক্ষের মত পাওয়ার পরে বিলটির খসড়ায় আরও বদলের দরকার হতে পারে, তাই শীতকালীন অধিবেশনে তা পেশ করা হবে না। বাজেট অধিবেশনে সেটা সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের প্রস্তাব 1938 সালে বিমা আইনে বিভিন্ন ধারা সংশোধন করে এফডিআই সীমা 74% 100% করা, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট বিমা ক্ষেত্রে 74% এফডিআই রয়েছে। একই সংস্থাকে জীবন, স্বাস্থ্য, সাধারণ বিমা প্রকল্প সক্রিয় সায় দেয়া এই সীমা ইত্যাদি ইত্যাদি। তাহলে ইম্পর্টেন্সটা বললাম, বুঝতে পেরেছেন এই ব্যাপার। এবং 74% আছে, দেখুন এখানে 26% কিন্তু রাখা নেই। কেন? কারণ ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকছে। আমি এটা পরে বুঝিয়ে বলবো ইকোনমিক্স পড়ানোর সময়, যে আমি তো বলেছি যে 51% থাকলে সেটা মালিকানা তাদের থাকে যাদের হাতে 51% থাকে, কিন্তু 25% একটা ব্যাপার থাকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, সেটা আমি পরে বলবো। এই মুহূর্তে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না, কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং বিমা বিল আসতে চলেছে, এটা মাথায় রাখবেন। এবং এটা কী প্রভাব পড়তে পারে অর্থনীতির উপর, সাধারণ মানুষের ওপর, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা এই মাত্র বললাম। এবং এফডিআই যে ব্যাপারটা, বিদেশি বিনিয়োগের যে ব্যাপারটা, আপনারা জানেন 10%-এর বেশি যখন হয় তখন সেটাকে আমরা এফডিআই বলি। বিদেশি কেউ যদি, কোনো সংস্থা যদি 10%-এর বেশি ইনভেস্ট করে কোনো কোম্পানিতে বা কোনো কিছু জায়গাতে, তাহলে সেটাকে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মধ্যে ফেলি। এখানে তো 100% ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, মানে কেউ মনে করলে একটা কোম্পানি পুরো কিনে নিতে পারে 100%, পুরো কোম্পানিটা তার, বা অনেক বিদেশি ব্যক্তি তারা মিলে সেই কোম্পানিটা 100% কিনে নিল, ভারতের কোম্পানি, ভারতে সেটা চলছে, কিন্তু তারা কিনে নিতে পারে, তাদের মালিকানা সেটা হয়ে যাবে, তারা ডিসিশন নেবে কী হবে। তো সেটা কি হওয়া উচিত না উচিত না, এটা নিয়েও দেখবেন অনেক রকম বাকবিতণ্ডা হবে, যখনই বিল আসবে তখন এটা নিয়ে হইচই হবে। ঠিক আছে, তো এর প্রভাব নিয়েও কিন্তু আলোচনা করছি। যখন দেখবেন ডেসক্রিপটিভ রাইটিং হবে ইকোনমিক্স বা সব কিছু ডাব্লিউবিসিএসে, তখন দেখবেন এইগুলো নিয়েই চর্চা, এইগুলো নিয়েই উল্লেখ করতে হবে, তখন এইগুলোর ইম্পর্টেন্সটা 1000 গুণ বেড়ে যাবে। এখনও আছে, আপনারা একটু চর্চাটা এইগুলো চালিয়ে যান। আগামীতে যে মেন্স পরীক্ষা হবে যতগুলো, সবগুলোতে এগুলো কাজে লাগবে, এবং ইভেন প্রিলিমসেও কাজে লাগবে। দেখে বুঝতে পারছেন কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। ওকে, ঠিক আছে তাহলে। আর যদি কিছু প্রশ্ন থাকে এই মুহূর্তে করতে পারেন। বেশ, ঠিক আছে, আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।